না, প্রতিদিন ভিডিও করার সময়ও নাই, কারণ আমার হারাম ইনকাম নাই। আমার কাজ করে, ব্যবসা করে, হালাল রোজগার করে খেতে হয়। প্রতিদিনের একটা আলতু-ফালতু নিউজ এসে বাংলাদেশীদেরকে বিভ্রান্ত করতে চাই না। মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে চাই না। এই জিনিসগুলো আমাদের সবার পরিহার করা উচিত। আর এই যে আপনাদের বাংলাদেশে এখন যে জিনিসটা হচ্ছে দেখেন, বিএনপিকে বিএনপির বৃদ্ধ বয়স্ক নেতাদের সমালোচনা করার পরে কিন্তু লাইনে আসছে। আজকে আমি সালাউদ্দিনের বিএনপির একসময়ের মন্ত্রী সালাউদ্দিনের বক্তব্য শুনছিলাম, যে এখানে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। সেখানে আমি সালাউদ্দিনের বক্তব্য শুনে আমি আমার শ্রদ্ধাবোধ জেগেছে। এই ব্যবহারটা তো আগে করা উচিত ছিল। আপনারা তো মন্ত্রী ছিলেন। শুধু মন্ত্রী না, এই সালাউদ্দিনের সাথে আমার প্রথম পরিচয় আমি যখন ১১ পদাতিক ডিভিশনের বা উত্তরবঙ্গের এরিয়া কমান্ডারের এডিসি ছিলাম, তখন সালাউদ্দিন ছিলেন বগুড়ার ডিসির এডিসি। আমি ছিলাম জেনারেলের এডিসি আর উনি ছিলেন ডিসির এডিসি। তখন বেগম জিয়া গিয়েছিলেন বগুড়া ভ্রমণে। তখন সেই আমার জেনারেল এবং বেগম জিয়া ওনারা একটা মিটিং করছিলেন। বারান্দায় সালাউদ্দিন আর আমি দাঁড়িয়ে একসাথে কথা বলছিলাম। সালাউদ্দিন আমাকে অত্যন্ত ভদ্রভাবে সুন্দর করে বলছিলেন, সমস্ত ক্ষমতা তো আপনাদের হাতে। তো যাই হোক, এরপরে আমি তো একসময় সম্মানের স্বেচ্ছায় আর্মি ছেড়ে আমি আমেরিকা চলে গেলাম। আমেরিকা থেকে ৫, ৬, ৭ বছর পরে ফিরে এসে দেখি সালাউদ্দিন মিনিস্টার হয়ে গেছে। যাই হোক, তারপরে তো অনেক বাকি সব ঘটনা আপনারা জানেন, কিভাবে ভারতে নিয়ে যাওয়া হলো ইত্যাদি, ইত্যাদি। আমি ওইসব জায়গায় যাব না। কিন্তু এসেই যে উনি উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলে নিজেকে বিতর্কিত করলেন, বিএনপিকে বিতর্কিত করলেন, আপনি সমালোচনা সৃষ্টি করলেন কেন? Why? এই যে আপনি প্রধান উপদেষ্টার সাথে সামনে গিয়ে কত সুন্দর করে গুছিয়ে অত্যন্ত ম্যাচিউর ভাবে আপনি কথাগুলো বললেন। আপনারা বিএনপির নেতারা এইভাবে কথা বললে, এইভাবে কাজ করলে, নীতিতে অটল থেকে সকালে এক কথা বিকালে আরেক কথা না বলে, এবং ভারত গতকালকে যে কথা বলে তার পরের মুহূর্তেই আবার সেই তোতা পাখির মতো ভারতের তোতা পাখি না হয়ে যদি দেশের তোতা পাখি হন, জনগণের তোতা পাখি হন, বাংলাদেশের গণতন্ত্রের তোতা পাখি হন, তাহলে তো বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা পাবেন। আপনাদের এই বয়সে এই জিনিসগুলো বোঝেন না কেন? আপনারা কেন ভারতের সুরে কথা বলেন? কেন এমন কথা বলবেন এবং কেন এমন কাজ করবেন যা ভারতের স্বার্থে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে যায়? সুতরাং আমি আরো কয়েকটা আগে লাইভে বলেছিলাম, নির্বাচন হতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে বিএনপির জন্য ব্লেসিং ইন ডিসগাইজ। সেটা হচ্ছে বিএনপির জন্য একটা আল্লাহর রহমত, একটা আশীর্বাদ। কারণ কি, এই যে ১৬ বছরে রাজনীতিবিহীন থেকে এবং রাজনীতির চর্চার বাইরে থেকে যেই মরিচা পড়ে গেছে, এই সময়টা কাজে লাগান মরিচাটা সারাতে, শরীরে চকচক করতে, নিজের ব্রেইনটাকে, নিজের কর্মক্ষমতাকে চকচক করতে, ধারালো করতে সেটাকে কাজে লাগান। আপনারা চাঁদাবাজি যারা করছে তাদেরকে বহিষ্কার করে দিয়ে, শক্ত হাতে দমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে যান। শহীদ জিয়া রহমানের মতো বাংলাদেশের গ্রামে গঞ্জে সেই উন্নয়ন হাতে যতটুকু ক্ষমতাই আছে সদল বলে আপনারা নেমে যান। সারা বাংলাদেশের যার যার এলাকায় মানুষের কি সমস্যা, মানুষদেরকে নিরাপত্তা দেন, মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে। যখন মানুষ দেখবেন, বাহ, বিএনপি তো হঠাৎ করে চরিত্র বদলে গেল, এখন তো আমার এলাকায় গ্রামে গ্রামে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, আমরা তো একটু শান্তিতে ঘুমাতে পারছি, তাহলে বিশ্বাস করেন, চোখ বন্ধ করে আপনার এলাকার মানুষ কিন্তু ভোটটা আপনাকে দিয়ে আসবে। আর যদি আমার কথা শুনে এখনো চরিত্র পরিবর্তন না করেন, যদি মনে করেন আপনারাই ক্ষমতায় আসবেন, আমি আগেও ব্যাখ্যা করেছি, হাসিনার মতো বন্দুক ধরে গুম খুন করে যেই ১৬ বছর মস্করা করেছে, ভোটের মস্করা করেছে, বাংলাদেশের জনগণ কিন্তু সেই ভোটের মস্করা আর সহ্য করবে না। কারণ জীবন দিতে শিখে গেছে, রক্ত দিতে শিখে গেছে, হাসতে হাসতে হাত খুলে বুক খুলে বুলেট নিতে শিখে গেছে এই বাংলাদেশিরা। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি ভোটের মস্করা করার চেষ্টা করে, তাহলে সেটাও তার বিরুদ্ধে যাবে। বিএনপিও যদি করার চেষ্টা করে, সেটা বিএনপির বিরুদ্ধেও যাবে। এবং একই কথা আমি এনসিপির তোমাদের উদ্দেশ্যে বলবো, নাহিদ, শুরু থেকে প্রমাণ করো, মুখে যেই কথা বলছো
তোমরা কাজেও তাই। আদারওয়াইজ তোমরাও কিন্তু, ওনারা তো বুড়া বয়সে সম্মান হারাচ্ছে বা হারিয়েছে, তোমরা কিন্তু জোয়ান বয়সী কি বলে সম্মান হারিয়ে ফেলবে। মনে রেখো, তুমি পুলিশের লাঠির বাড়ি খেয়েছো, ছবি মনে আছে। আমার যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু যারা জীবন দিয়েছে তাদের কারণেই কিন্তু তোমরা আজকে এই জায়গায় আসতে পেরেছো, শুধু তোমাদের কারণে না। তাদের জীবনের মূল্যের বিনিময়ে কিন্তু আজকে সারা বাংলাদেশ মুক্ত হয়েছে, এবং তোমরাও যারা রাজনৈতিক দল গঠন করেছো এবং যারা স্বপ্ন দেখছো, তাদের কারণেই কিন্তু স্বপ্নগুলো দেখতে পাচ্ছো। তাই মনে রাখবে, আজকে মুখে যেই কথা বলবে, কাজে সেই সততার প্রমাণ দেখাবে। তোমরা বলছো সরকারের ভিতরের কারোর সাথে তোমাদের উঠা বসা নাই, কিন্তু আবার একই সাথে ভিডিওতে দেখা যাচ্ছে আসিফের সাথে তোমাদের গোপন বৈঠক। হোয়াই? শোনো, শুরুতেই যদি ফোটা হয়ে যায়, হাসিনার নৌকা ডুবতে কিন্তু 16 বছর লেগেছে, তোমাদের নৌকা কিন্তু পানিতে ভাসার আগেই ডুবে যাবে। তাই যদি মনে করো, যেমন আমি, তোমাদের তো আজকাল কথা বলারও সময় হয় না, তোমরা তো অনেক সব বুঝো, তোমরা তো চ্যাম্পিয়ন হয়ে গেছো। তো মনে রেখো, তোমরা রাস্তায় নামার বহু আগে থেকে কিন্তু এই হাসিনার গদি নড়িয়েছি। এটা কিন্তু একদিনে তোমার রাস্তায় নেমে কিন্তু হয়ে যায়নি। তো যাদের কথা বিশ্বাসযোগ্য মনে হয়, যাদেরকে মনে হয় এই লোকটা দেশের জন্য কথা বলে, সবার স্বার্থের জন্য কথা বলে, দেশের স্বার্থে কথা বলে, তাদের কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করো। তাহলে আশা করি ভবিষ্যতে আলো দেখতে পারবে। আমি আজকে আর ভিডিও লম্বা করতে চাই না, শুধু সর্বশেষে আরেকটা কথা আমি এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই। এই লাইভ শুরু করার আগে আমি 2 জন উপদেষ্টাকে আমি জানিয়েছি যে কেন ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে এতবার বলার পরেও, কম করে হলেও 16-17 বার আমি লাইভে বলেছি, একে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক ঘাট ধাক্কা দিয়ে। 2016 সালে পাকিস্তানকে বিতাড়িত করেছে, এখন বাংলাদেশ থেকে এখনো কেন করা হচ্ছে না? তারপর প্রফেসর ইউনূস সরকার ঘুমাচ্ছে। ঘরের ভিতরে, বাংলাদেশের ভিতরে বসে কালবেলার সন্তোষ শর্মা এবং তার পুরা টিম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দিনরাত ষড়যন্ত্র করে যাচ্ছে। তারপরেও রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে না। ব্যর্থতা। প্রফেসর ইউনূস কিন্তু ধাক্কাতে ধাক্কাতে 10 মাস এসেছে। প্রফেসর ইউনূস, উনার যেই কৃতিত্ব এবং উনার যে ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং সফলতার গল্প নিয়ে উনি নেমেছিলেন, অনেক কারণেই কিন্তু তা ম্লান হয়ে গেছে। যেই আশা আমি আগে দেখছিলাম তা অনেক কিন্তু ম্লান হয়ে গেছে। আমি কিন্তু বলছি না যে পুরোটাই নিভে গেছে, না, অনেকটাই ম্লান হয়ে গেছে। আপনারা এই মেজর সিনহা হত্যার রায় হলো, দ্রুত এটা কার্যকরী করতে হবে, এবং আমি জানি এত বিচার একসাথে সব হয়ে যাবে না। আপনারা সমস্ত সংস্কার করতে পারবেন না, সম্ভব না। আপনারা সংস্কার প্রক্রিয়া শুরু করে যান, ইনশাল্লাহ তা জনগণ বাকি যেই সরকারই আসবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে, জনগণ তাদেরকে ধাক্কাতে তাদেরকে মানে চালাবে। আপনি কমসে কম বাংলাদেশের যে মূল সমস্যাগুলা সেগুলো ঠিক করে যান। তার মাঝখানে একটা হচ্ছে, বাংলাদেশ থেকে সকল ভারতীয় বিদায় করুন, বিশেষ করে বাংলাদেশের প্রশাসনে, সামরিক বাহিনীতে এবং ভারতের রয়ের যেসব প্রধান আছে, যার নাম বললাম রাজেশ অগ্নিহোত্রী, এদেরকে বিদায় করুন। বিদায় করে এমন একটা পরিবেশ তৈরি করে যান যে বাংলাদেশে ষড়যন্ত্রের নাটক যেন সকাল বিকালে জনগণকে আর না দেখতে হয়। আমি ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে, যদি কারোর প্রশ্ন থাকে, আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আমি আপনার কথা পড়েছি, এবং আমি আপনার কথাকে উড়িয়ে দিতে পারবো না, কারণ আমি যদি বলি কথাটা সত্য নয়, তাহলে আমিও মিথ্যা কথা বলে ফেলবো। আমি জানি, এবং আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন তারা সবাই জানেন, আমিও কিন্তু কম বলি নাই। এই জন্য কিন্তু আমার বিরুদ্ধে পিএনজি উঠতে আবার পিএনজিকে আবার প্রয়োগ করেছে, মানে সেনানিবাসে প্রবেশের যে নিষেধাজ্ঞা, সেটা উঠানোর চেষ্টা শুরু করা হয়েছিল।
আমি হাসনাতের সাথে ওনার সাক্ষাতের যে ভিডিও করেছিলাম, তারপরে আমাকে ওইটা আবার বাতিল করে দিয়ে আমার উপর নিষেধাজ্ঞা আবার প্রয়োগ করেছে। বাংলাদেশের বড় বড় চোর বদমাস এবং ক্রিমিনাল খুনিদেরকে তাদের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, কিন্তু আমার না নিষেধাজ্ঞা দিয়ে করেছে কি, আমার যে হালাল টাকায় 5 কাঠা একটা জমি, ওই জমিটা পর্যন্ত আটকে রেখে দিয়েছে, যেটা বেআইনি। ওইটা সেনানিবাসের জমি না, ওইটা একটা সমিতির জমি, সেটা পর্যন্ত আটকে রেখে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি বলি নাই যে আমার জমি ফেরত দাও, কারণ আল্লাহ রিজেকের মালিক, আল্লাহ সবকিছু দেখছেন। তো আমরা একদিকে নামাজ পড়বো, হজ ওমরা করতে যাব, আরেকদিকে মুনাফিকি করব। মুনাফিকির চরিত্র নিয়ে আল্লাহ কি কার কি কবুল হয় সেটা আল্লাহই ভালো জানেন। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনারা যারা সেনা প্রধানকে বা একই প্রশ্ন বারবার করে তো লাভ নেই। যদি অন্য কোনো প্রশ্ন থাকে জানার, গুরুত্বপূর্ণ কিছু জানার, সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারণ আপনাদের সামনে আমি চাপাবাজি করার লোক না। আমি প্রতিদিন ইউটিউব বানাই না, ভিডিও করি না। আমার জনপ্রিয়তা দরকার নাই। আমার মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ফলোয়ার দরকার নাই। আমার কি বলে 4 মিলিয়ন কি বলে মূর্খ অনুসারীর পরিবর্তে আমার 10 জন বুদ্ধিমান অনুসারী থাকলে আমার জন্য সেটাই উত্তম। কারণ যে হাসবে, যা বলবো তা নিয়ে হাসবে, মস্করা করবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে যারা করে, এবং কিছু মজা করে মস্করা করে আঞ্চলিক ভাষায় কথা বললো, এইভাবে তো একটা দেশ চলে না। এইভাবে তো একটা দেশ চলতে পারে না যে প্রতিদিনই নিউজ হবে আর প্রত্যেকটাই নিউজ হবে আর সবাইকে নেমে ঠ্যাং টানাটানি। আরে ভাই, একটা জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে ফোকাস করেন। দেশের অবস্থা খুব খারাপ, আমাদের বিমান বাহিনীর অবস্থা খুব খারাপ। বিমান বাহিনীর এতটাই খুব অবস্থা খারাপ যে লক্কর ঝক্কর। আমরা চোখের সামনে দেখলাম পাকিস্তান আর ভারতের যেই সীমান্তে যেই যুদ্ধ, পাকিস্তানের কাছে চীনের শক্তিশালী বিমানগুলো থাকার কারণে এবং তাদের সেই শক্তি থাকার কারণে কিন্তু আল্লাহর রহমতে ভারতকে পাকিস্তান লাথি মেরে ওদেরকে হারিয়ে দিয়েছে। সেখানে আমাদের বর্ডারের কাছে এসে এখন তারা আমাদের চিকেন নেক নিয়ে তারা বলছে আমরা নাকি বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর রেনোভেট করা হচ্ছে, এবং তারাই এটা নিয়ে লাফালাফি করছে, তারাই এটা নিয়ে প্রপাগান্ডা করছে, প্রপাগান্ডা করে তারাই আবার সামরিক মহড়ার ব্যবস্থা করছে। আর আমরা কি করছি? আমরা নিজের ঘরের ভিতরে বসে একজন আরেকজনের পা ধরে টানছি, একজন আরেকজনকে কামড়াচ্ছি। কি দুর্ভাগা জাতি আমরা! অথচ বিমান বাহিনীর লক্কর ঝক্কর অবস্থা, ভাঙাচোর অবস্থা, ঠিক মতো একটা যুদ্ধ করার মতো সঠিক কয়েকটা শক্তিশালী বিমানও নাই। অথচ এই বিমান বাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিমান কেনার জন্য টাকা চেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস না করেছে, বলেছে টাকা নাই। অথচ আমি চোখের সামনে দেখছি আসিফ মাহমুদ কেমন জায়গায় বসানো হয়েছে, এলজিআরডি মন্ত্রী, মানে গ্রামে গঞ্জে উন্নয়নের নামে কিন্তু অনেক টাকা পয়সায় বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা রাষ্ট্রীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনীর বিমান কেনার জন্য টাকা নাই কেন? যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে করতে পারেন। পুশি নিয়ে সোজা কথা আমি আগেও বলেছি, পুশি নিয়ে আমাদের বিজিবিকে সচেতন থাকতে হবে। এখানে একটা পর্যায়ে আছে যে আমরা রোহিঙ্গার জন্য মায়া দয়া করে, সেই মায়া দয়া কিন্তু এখন আমাদের কাঁধের উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা আরো এই বাংলাদেশের ভিতরে থেকে আরো কি বলে আরো নতুন নতুন কেন জন্ম হচ্ছে, বাংলাদেশের উপর আরো বোঝা বাড়ছে। পুশিন যেখানে করছে, আমাদেরকে গ্রামবাসী সহকারে, যেহেতু আমি বিভিন্ন জায়গায় দেখছি বাংলাদেশের গ্রামবাসীরা হাসিনা চলে যাওয়ার পরে তারাও তাদের দেশপ্রেমেও তারা এখন প্রকাশ করতে পারছে। তারা সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীরা। এইভাবেই বিভিন্ন সীমান্ত এলাকায় গ্রামবাসী সহকারে বিজেপিকে আরো সচেতন থাকতে হবে। পুশিং করলে তাদেরকে কি বলে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দিতে হবে, বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, সহজ কথা। এবং ভারত যদি গুলি ছুড়ে, ভারত একটা বুলেট ছুড়লে আমাদেরকে 10টা বুলেট ছুটতে হবে। আর ভারত যদি একটা ভারতীয় পুশিং করে, বাংলাদেশ থেকে 10টা ইন্ডিয়ান ঘাটটা ধরে আমাদেরকে পুশিং করতে হবে। সহজ সমাধান, সিম্পল সলিউশন। নির্বাচন কবে হবে বলে মনে করেন? আচ্ছা দেখেন, আমি কি মনে করি না করি তাতে কিছু আসে যায় না।
সরকারেরও কিছু আসা যায় না, দেশেরও কিছু আসা যায় না। আমি এমন ভাব করতে চাই না যে আমি কি হনু যেন, আমার মুখের কথায় কিছু একটা হয়ে যাবে। বাট আলহামদুলিল্লাহ যেই চেষ্টা এত বছর করেছি আল্লাহ দয়া করে আমি ইয়াং জেনারেশনকে এবং বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য যেটার জন্য এত বছর পরিশ্রম করেছি নিজেকে বিপদে ফেলে, নিজের পরিবারকে বিপদে ফেলে, সেটা আল্লাহ দয়া করে সফল করেছেন। সুতরাং যারা শোনেন এবং কাজ করবেন তারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি নির্বাচন নিয়ে মনে করি, যেটা প্রথম মনে করেছিলাম